আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা, তুরাগে লাখো মুসল্লির ঢল, কাল শুরু দ্বিতীয় ধাপ। ঢাকা মহানগরীর ৬টি খাল উদ্ধার ও সংস্কার কার্যক্রম উদ্বোধন, এগুলোকে দূষণমুক্ত খনন ও সংস্কারের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনার ঘোষণা দুই উপদেষ্টার। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এদিকে বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে পড়তে হয়েছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। এনামুল হাবিব রুবেলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। আমিন আমিন কণ্ঠে মুখরিত টঙ্গীর তুরাক্তির পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত। চোখের জলে কেঁদে বুক ভাসালেন লাখো মুসল্লি। সকাল ৯টার কিছু পর ইজতেমার আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিন ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আকবর শরীফ। মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশ সড়কে অবস্থান নেয়। আখেরি মোনাজাতের চোখের জলে গভীর আকুতিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। পাপ থেকে মুক্তি চান দুহাত তুলে। মোনাজাত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে, আল্লাহ যেন পুরো দেশবাসীকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন। আইলাম, আল্লাহ সবার লেগে দোয়া করছি, নিজের লেগে দোয়া করছি, আল্লাহ যেন সবার মঙ্গল রাখে। আসি আমি পাকিস্তান মলেজ থেকে, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আল্লাহর কাছে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে। আর সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে দেখেছে দিন পেতে পারে, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করা জামাত ভাইরানো। এদিকে বরাবরের মতো এবারও আখেরি মোনাজাত শেষে পর্যাপ্ত যানবাহনের দেখা মেলেনি, ফলে দীর্ঘ পথ হাঁটতে দেখা গেছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। গাড়ি যা পাওয়া যাইতেছে ভাড়া হইলো ডাবল, যেখানে 30 টাকার ভাড়া ওইখানে চাইতেছে 100 টাকা করে। এখান থেকে যাত্রী ভাড়া লাগে 50 ছিল, এখন 100 টাকা চাইতেছে। 20 টাকার ভাড়া 300 টাকা চাচ্ছে, আমরা যাইতে পারতেছি না। ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার শুরু হয়ে 5 তারিখ পর্যন্ত চলবে। একই মাঠে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লির উপস্থিতির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শান্তির ধর্ম ইসলাম, তাই সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করার তাগিদ দিলেন এখানে আসা লাখো মুসল্লি। টঙ্গীর মিষ্টি ইজতেমা থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কয়েকদিনের টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় 4 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীদের ব্লকেটের কারণে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী থেকে গুলশান পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের ব্যাপারে খোঁজ নিচ্ছেন সহকর্মী বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিয়া, শিক্ষার্থীদের আমরণ অনশনের সর্বশেষ খবর আমাদের জানাবেন। ধন্যবাদ বিপাশা। সর্বশেষ খবর, তাদের পঞ্চম দিনের মতো তিতুমির কলেজ শিক্ষার্থীদের যে আন্দোলন অর্থাৎ আমরণ অনশন সেটা চলছে, এবং আমার পিছনে তারা যে অনশনরত অবস্থান রয়েছেন, কিছুক্ষণ আগে চিকিৎসক এসেছিলেন, তিনি জানিয়েছেন তাদের যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা যারা আমরণ অনশনে গিয়েছেন 3 জনের অবস্থা খুবই সংকটাপন্ন এবং তাদেরকে খুব দ্রুত হাসপাতালে নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে চিকিৎসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। বিপাশা, এখানে যারা আন্দোলনরত তারা কিন্তু 5 দিন ধরে তাদের যে আমরণ অনশন, তাদের যে দাবি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পাশাপাশি তাদের যে 7টি দাবি, সেই দাবি পূরণের জন্য তারা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এবং আজকে সকাল থেকে তারা তাদের যে কলেজ
সেই কলেজের সামনে এসে রাস্তায় এসে তারা ব্রেকেট দিয়েছেন। সেখানে তারা মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী এইখানে কিন্তু গাড়িগুলো চলাচল একদমই করছে না, কারণ তারা রাস্তা ব্রেকেট দিয়েছেন। এবং তাদের যে আন্দোলন শুরু থেকে ছিল, যেটা বারাসাত ব্যারিকেড নামে তাদের আন্দোলন ছিল, তারা মহাখালী সহ তার আশপাশের এলাকা যেটা আন্দোলন কর্মসূচি তাদের অব্যাহত রয়েছে। আজকে কিন্তু তাদের বিশেষ করে শিক্ষার্থীর যে প্রতিনিধি তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে যেহেতু আজকে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত, এই কারণে তারা কিছুটা শিথিল করেছেন। অর্থাৎ তাদের যে আন্দোলন সেটাকে তারা ব্রেকেট টু নর্থ সিটি, অর্থাৎ তাদের যে উত্তর সিটি, সেই উত্তর সিটিতে তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন। হয়তো 4টার পর তাদের যে আন্দোলনের যে বেগ গতি সেটা বাড়ানোর দিকে তারা ইঙ্গিত দিয়েছেন, তবে সেটা এখনো তারা কনফার্ম করতে পারেননি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা জানতে পারবো এবং সেটা আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। তো বিপাশা তাদের যে আন্দোলন কর্মসূচি, আমরণ আন্দোলন কর্মসূচি, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তারা তিতুমির কলেজ একদম তাদের যে কলেজের যে মেইন গেট, সেই মেইন গেটের সাথে যে প্রধান সড়ক, সেই সড়কটি তারা ব্রেকেট দিয়েছেন এবং এই সড়কে মহাখালী থেকে গুলশান, গুলশান থেকে মহাখালী যান চলাচল একদমই বন্ধ রয়েছে। তো 4টার পর তাদের সেই কর্মসূচি হয়তো তারা বড় কর্মসূচি নিয়ে তারা সামনে আসবেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। তো বিপাশা, এই ছিল আমার কাছে এখনকার মতো আন্দোলনের সবশেষ খবর। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালীর তিতুমির কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়া খান। আপাতত দখল মুক্ত নয়, আগামী বর্ষার আগে ঢাকার 13টি খালে পানি প্রবাহ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে 6টি খাল উদ্ধার কার্যক্রম। তবে এই কার্যক্রমের পুরো বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে এলাকাবাসীর। এখানে একসময় বড় ট্রলার চলতে দেখেছেন মিরপুর 14 নম্বরের বাসিন্দা শফিকুর রহমান। বয়স পেরিয়েছে 50 বছর, এখনো দাঁড়িয়ে দেখছেন চোখের সামনে বিলীন হওয়া বাউনিয়া খালের দুর্দশা। বিগত সরকারের আমলেও উদ্ধার ও সংস্কার কার্যক্রম চলেছে। কয়েকটি মন্ত্রণালয় মিলে আরও এক দফা নতুন কর্মসূচির উদ্বোধন হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্ষার আগে অন্তত 13টি খালের পানি প্রবাহ আনতে চান তারা। আর যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন, দেশের জন্য একটি মডেল তৈরি করতে চান তারা। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়নি। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। খালের 10 মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই, কিন্তু বাউনিয়াবাদ খালের রাকিন সিটি এলাকায় গিয়ে দেখা যায় আশেপাশে গড়ে উঠেছে স্থাপনা। খাল খননের মাটি যেখানে ফেলা হয়েছে সেখানে অবৈধভাবে ঘর তুলে বসবাস করছে কয়েকটি পরিবার, যা একদম খালের মাঝখানে। সেখান থেকে তাদের সরে যেতেও দেয়া হয়নি কোনো নির্দেশনা। তাই কার্যক্রমের সুফল নিয়ে শঙ্কা এলাকাবাসীর। এবারের ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা যদি বিস্তারিত আপনারা দেখেন তাহলে সেখানে দেখবেন যেটা একটা ইকোসিস্টেম বিল্ড করার দিকে মোর মনোযোগটা দেওয়া হয়েছে, যাতে করে এই খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। তো এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু আছে। আমরা পাশাপাশি এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে একটা কমিটিও করে দেওয়ার প্রক্রিয়া আছে, যারা হচ্ছে এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করবে। নতুন এই কর্মসূচিতে সংস্কার করা হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 19 খাল। প্রথম ধাপে দখলমুক্ত সংস্কার করা হবে 6টি খাল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তার সঙ্গে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যেতে পারছেন না। তার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জাইমা রহমান। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম এটি।
জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। রবিবার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করে জুলাই আন্দোলনে আহতরা। জুলাই আন্দোলনে আহত অনেকে সড়কে শুয়ে অবস্থান নিয়েছেন। অনতিবিলম্বে দাবি মেনে নিলে কঠোর কর্মসূচি দেবেন তারা। তাদের অভিযোগ, জুলাই ফাউন্ডেশনের ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। কিছু রোগী ক্ষতিপূরণ পেলেও অধিকাংশকে এখনো দেয়া হয়নি অর্থ সহায়তা। এর আগে একই দাবিতে শনিবার রাত 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আহতরা। আমাদেরকে দিয়ে দিত, তারা এক একবার এক এক ডেট দেয়, ডেট দেওয়া যাওয়ার পরে বিভিন্ন অঙ্গর নেতৃবৃন্দ সাথে বসে তারা আবার এটা ডিসকোয়ালিফাই করে দেয়। আমাদের কোনো দামই নাই তাদের কাছে, যে আমরা যে হাসপাতালে কাতরাচ্ছি। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকা এক গোপন বৈঠকের পরে তথ্য জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ। তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শনিবার দ্য মেইল অন সানডের প্রতিবেদনে বলা হয়, একাধারে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট সহ ইমেইলের তথ্য যাচাই চলছে। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে ডাকা হতে পারে বলেও জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা। টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা প্রমাণিত হলে টিউলিপের 10 বছর বা তার বেশি সময়ের জেল হতে পারে। এর আগে ফ্ল্যাট কাণ্ড সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা আত্মসাতের সাথে জড়িত অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বলা হয়েছে, টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগর তীরবর্তী এলাকা থেকে অভিবাসী প্রত্যাশী 20 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশি হতে পারে বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। তবে মরদেহের সঙ্গে কোনো নথিপত্র না থাকায় তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় উদ্ধারকারীর বরাত দিয়ে দূতাবাসের ফেসবুক পেজে এই হতাহতের খবর দেওয়া হয়। বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর মৃতদেহগুলো ব্রেগা তীরে ভেসে ওঠে। মরদেহগুলোকে ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আলদাদিয়া নামের একটি স্থানে সমাহিত করা হয়। গত 24 জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে নৌকাটি ইতালির উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি ডুবে গিয়ে ভেসে ওঠে লিবিয়া উপকূলে। চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার রাতে নগরী টাইগার পাসের একটি কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ার চৌধুরী নামের ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা। স্থানীয়রা জানায়, ছেলের বিয়ের অনুষ্ঠানে আনোয়ারের উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী আন্দোলনের একদল কর্মী কনভেনশন সেন্টারে হাজির হন। তখন তারা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এমন স্লোগান দিতে থাকেন। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্ররা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 7 সিস্টার্স নিয়ে আমরা যেমন নাক গলাই না, তেমনি পার্বত্য অঞ্চল নিয়েও প্রতিবেশী দেশের নাক গলানো উচিত নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি প্রফেশনালস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণে রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, পার্বত্য চট্টগ্রামে শুধু পাহাড়ি থাকবে, অন্য কেউ থাকবে না, তা হতে পারে না। সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীর জনগণ সমান নিরাপত্তা পাবে বলে জানান। এ সময় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ মুজিবুর রহমান পাহাড়িদের বাঙালি বানানোর চেষ্টা করেছিলেন, আর তার মেয়ে স্বৈরাচার হাসিনা শান্তি প্রতিষ্ঠা নামে অশান্তি তৈরি করেছিল। পাহাড়ে শান্তি ফেরাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তার। পাহাড়ের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না বলে জানান বক্তারা। কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং
চীনের পণ্য আমদানিতে বাড়তি 10% শুল্ক ধার্য করে দুটি নির্বাহী আদেশ সই করেন তিনি। তবে কানাডার তেলের ওপর 25% পরিবর্তে 10% শুল্ক ধার্য করা হয়েছে। তার দেয়া এই সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। ট্রাম্পের এই নির্দেশ নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি করবে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে ক্ষুব্ধ কানাডা এবং মেক্সিকো সরকার এবার যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক 25% শুল্ক ধার্য করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে। এর আগে শনিবার ট্রাম্প শুল্ক আরোপ করলেও কানাডাও বসে থাকবে না বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকগণ। কানাডার উচ্চ কর্মকর্তারা বলেন, ট্রাম্প যদি এরপর আবারও শুল্ক আরোপ করেন তাহলে বুঝে নিতে হবে তিনি কানাডাকে বিপদে ফেলতে চান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা, তুরাগে লাখো মুসল্লির ঢল, কাল শুরু দ্বিতীয় ধাপ। ঢাকা মহানগরীর 6টি খাল উদ্ধার ও সংস্কার কার্যক্রম উদ্বোধন, এগুলোকে দূষণমুক্ত খনন ও সংস্কারের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনার ঘোষণা দুই উপদেষ্টার। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।